আর যাই হোক, মেয়ে মোটেও হাসপাতালে থাকবে না আফরিদ এহসান। তার উপর অ্যাটাক করার বিষয়টি মাইমুনা এহসান জানতে পেরে তড়িঘড়ি করে হসপিটালে গেলেন। আফরিদের অবস্থা দেখে রীতিমতো কেঁদে ফেলেছেন তিনি। আফরিদ এখানে থাকতে চায় না। কথাটা জানতে পেরে ডক্টরের সাথে আলোচনা করে তাকে রিলিজ করিয়ে এহসান মঞ্জিলে নিয়ে এলেন মাইমুনা এহসান। রুমে বসে আছে আফরিদ, একের পর এক সিগারেট খাচ্ছে। জানি এগুলো এই সময় তার শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর, তারপরও থামছে না সে। আমি ভাবতে পারছি না আফরিদ, এতটা সাহস তোমার উপর অ্যাটাক করেছে। হাউ ইজ দিস পসিবল? মাইমুনা এহসানের কথায় ভুরুক্ষেপ নেই আফরিদের। সে নিজ ভাবনায় মগ্ন। হাতের ফোন টুং করে বেজে উঠতেই রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। বস, আসবো? ঈশানের আগমনের ভ্রু উঁচিয়ে আসতে বলল আফরিদ। ভেতরে প্রবেশ করতে আফরিদ প্রশ্ন সরে, অল ডান? নো বস, ন্যান্সি মেয়েটা টাকা ফেরত দিয়েছে। সিগারেটের শেষ টানটা দিতে গিয়েও থামতে হলো আফরিদকে। ডান ভুরু উঁচিয়ে বলল, হোয়াই? বস, মেয়েটা বলল টাকা নেবে না। ও নাকি এমনিতেই আপনাকে হেল্প করেছে। হোয়াট? অঙ্ক মেলাতে পারছে না আফরিদ। এতগুলো টাকা দিল মেয়েটাকে, অথচ নিল না। রং রং, সামথিং রং। কি হয়েছে? ব্যাপার ডিটেলস বল। মেয়েটা না করে দিয়েছে, বাট বস ওর মা আবার টাকাটা নিতে চাইছিল। এখানে আবার টুইস্ট আছে। যেমন? মেয়েটা ভদ্র মহিলাকে মা বলে ডাকলেও তিনি হঠাৎ করে বলে উঠেছেন ন্যান্সিকে পোলে পুষে বড় করতে নাকি অনেক টাকা খরচ হয়ে গেছে। তার উপর বলল জবটা চলে গেছে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ফেমাস ইয়ামি কেক বেকারিতে কাজ করে। ওখান থেকে সত্যি তাকে বের করে দেওয়া হয়েছে। ঘাড় দোলায় আফরিদ সিগারেট জানালা দিয়ে ছুঁড়ে ফেলে বলল, কল দ্য ওনার অফ দ্য কেক বেকারি রাইট নাও। সোফায় পায়ের উপর পা তুলে স্থির হয়ে বসে আছে আফরিদ এহসান। হাতে পিস্তল রয়েছে, যেটা বারবার কপালে ঘষছে সে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন ইয়াম্মি কেক বেকারির মালিক ইলিয়াস হোসেন। পাজোড়া কাঁপছে তার। মনে হচ্ছে কোন মুসিবতে পড়ল সে। কি হবে এখন তার? যে লোকটা তার সামনে আছে তার মুখ কম, গুলি বেশি চলে। কিরে, তুই নাকি যখন তখন যাকে তাকে বেকারি থেকে বের করে দিস? কণ্ঠনালী কাঁপছে ইলিয়াসের। স্যার, আমি আবার কাকে বের করলাম? কেন বে, ওই ন্যান্সি নামের মেয়েটাকে বের করিসনি? ন্যান্সিকে বের করে দেওয়াতে এখানে তুলে এনেছে ইলিয়াসকে, সেটা বেশ বুঝতে পারছে ইলিয়াস। আচানক পিস্তল তুলে কপালে তাক করলো ইলিয়াসের। আজকেই তুই ওর বাড়িতে যাবি, ক্ষমা চাইবি, আবার কাছে আসতে বলবি। যদি না মানে তাহলে দরকার পড়লে পা ধরে ক্ষমা চাইবি। তারপরে ওরে নিয়ে আসবি। আর যদি না নিয়ে আসিস তাহলে ওই পিস্তলের সবগুলো গুলি তোর পেটে চালান করে দেব। চিরতর চিরতরে করে চিৎকার করে ফ্লোরে পানি পড়তে লাগলো। চিরচির করে ফ্লোরে পানি পড়তে লাগলো। ইতিমধ্যে লোকটা ভয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। নাক মুখ কুঁচকে নিল আফরিদ। ঈশান হা করে তাকিয়ে আছে। ইলিয়াস কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন স্যার, আমি এক্ষুনি গিয়ে নেন্সিকে নিয়ে আসব। তবুও আমাকে ছেড়ে দিন স্যার। বিরক্ত হলো আফরিদ। এই কুত্তার বাচ্চা, তোর তো টুনটুনির উপরেই তোর কন্ট্রোল নেই। তুই আবার অন্যদের দাপট দেখাস। ইলিয়াস হোসেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আফরিদ ফের বলল, যদি না পারিস আনতে তাহলে তো টুনটুনি কেটে নদীতে ভাসিয়ে দেব। ঈশান ফিক করে হেসে ফেলল। ইলিয়াস হোসেন পারে না দৌড়ে পালিয়ে যেতে। সোফায় মাথা গায়ে এলিয়ে দিল আফরিদ। সাদের দিকে মুখ করে তাকালো আফরিদ। সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়লো। এই সিগারেটই বুঝি সর্বসুখ। বস, একটা কথা বলি? হো। ঈশান আমতা আমতা করে বলল, বস, সত্যি যদি মেয়েটা না আসে তাহলে কি আপনি ওই ব্যাটা টুনটুনি কেটে ফেলবেন? আর চোখে তাকায় আফরিদ। ভয় ততস্থ হয়ে দাঁড়ালো ঈশান। আফরিদ একগাল হেসে বলল, না, সবার আগে তোর টুনটুনির সাইজ করব, তারপর ওই ব্যাটার। তারপর ওগুলো দিয়ে জগা খিচুড়ি বানাবো। এরপর কুত্তাদের বিলিয়ে দেব। আফটার অল, এত পাপের পরে যদি একটুখানি পশু সেবা করলি তাহলে অর্ধেক পাপ কমে যাবে। আঁতকে ওঠে ঈশান। সরি বস, আমার ইয়ে টিয়ে ছেড়ে দিন। আমার বউ জুটবে না তাহলে। শালা, সর শালা যাওরা কোথাকার। সন্ধ্যার আকাশ যেন রঙের পটচিত্র। কমলা, বেগুনি আর লালচে সোনালি রঙে আকাশের ক্যানভাসে রাঙিয়ে তুলেছে অস্ত্রগামী সূর্য। পশ্চিম দিগন্তে মেঘগুলো রঙিন তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। পাখিরা সারাদিনের ক্লান্তি নিয়ে নিড়ে ফেলেছে সারি সারি দল বেঁধে। গাছের পাতায় পাতায় যেন মৃদু সুরে বাজছে, হালকা বাতাসে দুলছে তারা। শহরের কোলাহাল কিছুটা নিস্তব্ধ, স্তব্ধ।
রাস্তায় নেমেছে হলুদ আলো, দোকানগুলোতে জ্বলে উঠেছে নরম বাতি, কারো কারো ঘরে জানালা দিয়ে ছড়িয়ে পড়ছে সাদামাঠা জীবনের উষ্ণ আলো। বারান্দায় বসে থাকা বৃদ্ধ মানুষটা মগে করে ধোয়া ওঠা চা হাতে দোকান থেকে নিজের সেলাই করা জামা কাপড়গুলো নিয়ে বাড়ির পথে ধরেছে ন্যান্সি। বড় ক্লান্ত দেখাচ্ছে তাকে। ইলহাম। নিজের নাম শুনে চকিতে ফিরে তাকালো ইলহাম। ইলিয়াস হোসেনকে দেখে পিলে চমকে ওঠে তার। স্যার, আপনি? ইলিয়াস দ্রুত এসে পা হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, ইলহাম, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভরকে গেল ন্যান্সি, অবিশ্বাস্য নয়নে তাকিয়েছে লোকটার দিকে। বিষয়টা বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। আমাকে মাফ করো ইলহাম, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আশেপাশে মানুষজন তাদের দিকে তাকাচ্ছে বারবার। স্যার, কি বলছেন এসব? আপনি কেন ক্ষমা চাইবেন? প্লিজ স্যার, এভাবে ক্ষমা চাইবেন না। ইলিয়াস হোসেন শুকনো ঢোক গিলল। তুমি আবার কাজে ফিরে এসো ইলহাম। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার বেকারি পুরো ফাঁকা। তোমার হাতের কেক চকলেট সবাই চায়, তোমার আপ্যায়ন চায়। তুমি প্লিজ চলো। কথাটা শুনে বুকের ভিতর কাঁপছে ন্যান্সির। আপনি সত্যি বলছেন স্যার, আমি আবার কাজে ফিরব? হ্যাঁ হ্যাঁ, তুমি কাল থেকে আবার কাজে ফিরো প্লিজ। ন্যান্সি মনে মনে আল্লাহকে শুক্রিয়া আদায় করে। আবারও সুযোগ পেয়েছে সে, এটা তাকে কাজে লাগাতেই হবে। আপু, আমাকে নিয়ে যাও, কলেজে নামিয়ে দেবে। ন্যান্সি মৃদু হাসলো। চলে আয়। তন্নি ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। ন্যান্সি স্কুটার চালিয়ে তন্নিকে কলেজের সামনে ছেড়ে দিল। ন্যান্সির ভীষণ ভয় হচ্ছে। আল্লাহ মালুম কেক বেকারিতে গিয়ে কি হবে। এই যে ভীতু মেয়েটার বুক কাঁপছে খুব করে, তাকে যদি আবারও বের করে দেয়, যদি আবার নিজের কথা থেকে সরে আসে ইলিয়াস হোসেন, তাহলে কি হবে ন্যান্সির? কেক বেকারির সামনে আসতেই দেখতে পেল সবাই চলে এসেছে। স্কুটার পার্ক করে ভেতরে প্রবেশ করলো ন্যান্সি। সঙ্গে সঙ্গে দেখা হলো ইতির সাথে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ন্যান্সির জন্য। ডার্লিং, তোর জন্য অপেক্ষা করছিলাম। প্রিয় সাথীকে পেয়ে মনে মনে ভীষণ খুশি হলো ন্যান্সি। ইলিয়াস হোসেন নাকি অসুস্থ, তাই তিনি আসেননি। তবে সবাইকে বলে দিয়েছেন ন্যান্সি আবার কাজে জয়েন করবে। আচ্ছা, ইলিয়াস হোসেনের কি হলো বলতো ইলহাম? হঠাৎ করে তোকে এভাবে নিয়ে এলো কেন? উনি যে মানুষ, নিজে থেকে কখনোই কাউকে আনতে যাবে না। ন্যান্সি নিজেও জানে ইলিয়াস ঠিক কোন ধরনের মানুষ, কিন্তু হঠাৎ করে যে তার কি হলো সেটাই বুঝতে পারছে না। হ্যালো গার্লস, আমি কি একটা চকলেট ফ্লেভার আইসক্রিম পেতে পারি? পরিচিত কণ্ঠস্বর শুনে ইতি আর ন্যান্সি দুজনেই ফিরে তাকালো। হ্যাঁ, তাদের প্রিয় বন্ধু পৃথ্বী রয়েছে। পৃথ্বীকে দেখে ইতি চমকে ওঠে রীতিমতো। আরে পৃথ্বী, কখন এলি? আয় আয়। পৃথ্বী গাল ভর্তি হাসি নিয়ে চেয়ারে বসলো। আমি তো আজ সকালেই ফিরেছি, তোদের সাথে দেখা করতে চাইলাম তাই চলে এসেছি। বড় বোনের সাথে দেখা করতে ঢাকার বাইরে গিয়েছিল পৃথ্বী। ন্যান্সির দিকে তাকিয়ে বলল, কেমন আছো ন্যান্সি? মৃদু হাসার চেষ্টা করলো ন্যান্সি। বরাবরই চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মেয়েটা আগ বাড়িয়ে কারোর সাথে কথা বলে না, শুধু ইতি ছাড়া। তবে ইতি আর পৃথ্বী সেই ছোটবেলার বন্ধু। এরপর তার সাথেও পরিচয় হয়। আমি ভালো আছি, তুমি কেমন আছো পৃথ্বী? এই তো চলছে একরকম। তবে তোমার হাতে চকলেট ফ্লেভার আইসক্রিম মিস করছি, সেটা কি পাওয়া যাবে? এবারে খানিকটা হাসলো ন্যান্সি। অফকোর্স। কখনো কি কাউকে দেখেছেন খুন করে সেই লাশটা পাশে রেখে আরাম করে ওয়াইন খেতে? হ্যাঁ, এরকম করেছে আফরিদ এহসান। করেছে বললে ভুল হবে, করেছে সে। রক্তাক্ত একটা লাশ পড়ে আছে ড্রয়িং রুমের মেঝেতে, ঠিক লাশের পাশে বসে ওয়াইন আর সিগারেট টানছে। একের পর এক সিগারেট শেষ করে ওয়াইন গ্লাসে চুমুক বসাচ্ছে। ভিলেন ক্যান ডু এভরিথিং। তারা সব পারে, মারতেও পারে, তবে মরতে পারে না, কারণ তাদেরকে মারার মতো সাহস নিয়ে জন্মায়নি কেউ। কথাটা নিজে নিজেই বলে হো হো শব্দে হেসে উঠল। মস্তিষ্ক কি বিগড়ে গেল তার? হঠাৎ করে উঠে দাঁড়ালো, সন্ধানী দৃষ্টি বুলিয়ে কিছু একটা খুঁজতে চাইল। হ্যাঁ, পেল। পাশে থাকা ওয়াইনের বোতলটা তুলে টেবিলের ভারী খাইয়ে ফেললো ভেঙে। সেই এক টুকরো কাজ তুলে মৃত্যু লোকটার হাতের শিরাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আফ্রিদের এই ভয়ঙ্কর রূপ যদি সামনে থেকে কেউ দেখতে পেত, তাহলে হয়তো হার্ট অ্যাটাক করত। রক্তে মাখা মাখাও হয়ে গেছে তার হাত দুটো। পাগল পাগল আফ্রিদ হিসিয়ে বলল, তোদের মতো জানোয়ারকে আমার মারতে আনন্দ হয়, খুব খুব আনন্দ। রাগে একে একে লোকটার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে দিয়েছে আফ্রিদ। রক টান টান হয়ে বেরিয়ে আসছে লোকটার। ভেতরে প্রবেশ করলো ঈশান। আফ্রিদকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে অভ্যস্ত সে।
আপনি ঠিক কি কি করতে পারে সবটা জানা তার। বস, আপনার কল। হাত বাড়াতেই টিস্যু পেপার এগিয়ে দিল আফরিদ। রক্তাক্ত হাতটা মুছে নিল আফরিদ। কানে তুলল ফোনটা। ফোনের অপর প্রান্তে ঠিক কি বলছে তা জানা নেই, তবে আফরিদ দুটো শব্দ উচ্চারণ করলো। গুড, ওকে। ঈশান, গাড়ি বের কর। ঈশান ভীত কণ্ঠে শুধায়, কিন্তু বস, এখন কোথায় যাবেন আপনি? বাঁকা হাসলো আফরিদ। ইয়াম্মি কেক বেকারিতে, ইয়াম্মি ইয়াম্মি কেক টেস্ট করতে। কথাটা ভীষণ পেঁচিয়ে বলল আফরিদ। তবে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না ঈশানের। আফরিদ চুপচাপ বেরিয়ে গেল গাড়ি বের করতে। স্বভাব সুলভ ঘাড় বাঁকালো আফরিদ। ওরে শাওরার পোলা, বালের ঘরের আবাল, আমার মাস্ক নিয়ে আয়। আফ্রিদের চিৎকার চেঁচামেচি শুনে মাস্ক হাতে দৌড়ে বেরিয়ে এলো ঈশান। হাঁপাতে হাঁপাতে শুধোয়, বক্স, মাস্ক কেন পরবেন? আফ্রিদ নাটকীয় ভঙ্গিতে লজ্জা পাওয়ার ভান করলো। মাইয়া মানুষের সামনে যাইতে লজ্জা করে। চোয়াল ঝুলে এলো ঈশানের। লজ্জা? আর আফ্রিদ এহসান? এটাই বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে। আফ্রিদ এহসান পাচ্ছে লজ্জা। সন্ধ্যা নেমে এলো, আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তম্ভিত হয়ে এসেছে। পাশের গাছ থেকে টুপটাপ করে গাছের পাতা ঝরে পড়ছে। রাস্তায় ল্যাম্পপোস্টের একে একে জ্বলে উঠেছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মোহনীয়। তারপরেই ধীরে ধীরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাছে। গাছের পাতার ফাঁকে ফাঁকে ফোঁটা জল জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। কেক বেকারিতে থাকা মানুষজন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই রাতবিরেতে আর কেউ নেই। একটু পরে বেকারি বন্ধ করে বেরিয়ে যেতে হবে। ন্যান্সি ইতি চলে গেছে আগেই, কারণ তার ডিউটি শেষ। কিন্তু ন্যান্সি যে রাত পর্যন্ত ডিউটি করে, ইতি পার্ট টাইম থাকে, তার ততটাও প্রয়োজন নেই। কিন্তু ন্যান্সির যে খুব করে টাকার প্রয়োজন, তাই তো নিজের সবটুকু দিয়ে দিচ্ছে এই চাকরির পেছনে। যে পরিবার তাকে পেলে পুষে বড় করেছে, তাদের জন্য যদি কিছু করতে না পারে তাহলে কি হবে এই জীবন রেখে? কথাগুলো ভাবতে ভাবতেই হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ফুলে। হঠাৎ করে ভেতরে প্রবেশ করলো আফরিদ এহসান, তার সাথে আছে ঈশান। দুজনকে দেখে কিঞ্চিত বিচলিত হলো ন্যান্সি। এখনই তো সে বেকারি বন্ধ করে দিবে। একজন সার্ভেন্ট গিয়ে বলল, আমরা কি সাহায্য করতে পারি স্যার? প্লিজ সিট। আফরিদ আজকে কালো রঙের হুডি পরেছে। মুখে মাস্ক লাগানো, শুধু তার ধূসর রঙা আঁখি জোড়া দেখা যাচ্ছে। ঈশান সার্ভেন্টকে কিছু একটা বলল, সেটা প্যাডে লিখে নিয়ে ভেতরে চলে গেল। ন্যান্সি অপেক্ষা করছিল। ছেলেটা ন্যান্সির কাছে এগিয়ে গেল। ওদের এই মুহূর্তে ভ্যানিলা কেক চাই, আছে কি? ঠোঁট কামড়ে ভাবুক হলো ন্যান্সি। এই মুহূর্তে ভ্যানিলা ফ্লেভারের কেক নেই, কারণ কিছুক্ষণ আগে একজন এসে নিজের মেয়ের জন্য দুটো কেকের পাউন্ড নিয়ে গিয়েছে। আর বানানোর সময় কোথায়? শুনে এই মুহূর্তে তো দেওয়া সম্ভব না। তুমি বরং ওদের গিয়ে বলো আজকে সম্ভব নয় অন্য কিছু নিতে। সার্ভেন্ট ছেলেটা তাই করলো। ঈশানের কাছে গিয়ে দাঁড়ালো। স্যার, এই মুহূর্তে ভ্যানিলা কেক দেওয়া সম্ভব নয়। আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। অগ্নিদত্ত দৃষ্টিতে তাকালো আফরিদ। ঈশান গম্ভীর স্বরে বলল, না মানে আমাদের এক্ষুনি চাই। সার্ভেন্ট ছেলেটা আবার ফিরে গেল ন্যান্সির কাছে। সব খুলে বলল। চাপা দীর্ঘশ্বাস ফেলল ন্যান্সি। দাঁড়াও, আমি গিয়ে কথা বলছি। ন্যান্সি কিচেন থেকে বের হতে লাগলো, তক্ষুনি উঠে দাঁড়ালো আফরিদ। ঘাড় বাঁকালো সে। ন্যান্সি দ্রুত পায়ে আসতে গিয়ে খেয়াল করেনি নিচে পড়ে থাকা পানিগুলো। পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা। তাড়াহুড়ো করতে গিয়ে সেই পিচ্ছিল জায়গাটায় পা রাখলো সে। মুহূর্তেই পা পিছলে গেল পা জোড়া। উচ্চস্বরে ভয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল সে, আ! মেয়েলি কণ্ঠস্বর শুনে চকিতে ঘুরে দাঁড়ালো আফরিদ। নিজেকে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে আফরিদের উপর পড়ল ন্যান্সি। আফরিদ টাম সামলাতে গ্লাসের দেয়ালে চেপে গেল। এদিকে ন্যান্সির বেহাল দশা। দুরু দুরু বুক কাঁপছে তার। বক্ষস্থলে লেপ্টে থাকা নাজুক রমণীকে দেখে বড্ড বিরক্ত হলো আফরিদ। এই মুহূর্তে আফরিদের মন চাচ্ছে মেয়েটাকে থাপ্পড় দিয়ে বলতে, এই শালি, বেটা মানুষ দেখলে গায়ে পড়তে মন চায়? সেমরি, এখন বাসায় গিয়ে আবার আমাকে স্যাভলন দিয়ে গোসল করতে হবে। ঈশান হা করে তাকিয়ে আছে। এই বুঝি মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারবে আফরিদ এহসান।
বিতৃষ্ণা নিয়ে মেয়েটাকে সরিয়ে দিতে চাইল সে, কিন্তু পারল কই। তার পূর্বেই তো তার হাতটা থেমে গেল। চোখ আটকে গেল লাল গাল ওয়ালি মেয়েটার দিকে। টমেটোর মতো লাল হয়ে আছে মেয়েটার গাল, চোখ দুটো যেন হরিণীর মতো টানা টানা। ওষ্ঠজোড়ায় গোলাপের সৌন্দর্য সাজানো হয়েছে। পান পাতার মুখশ্রী মেয়েটার। গাল দুটো টকটকে লাল হয়ে আছে, বিশেষ করে গালের মধ্যভাগ। হাঁটু ছড়িয়ে লম্বা সিল্কি চুল ব্রোক্লিপের সাহায্যে বেঁধে রাখা আছে। লাস্যময়ী নারী সে, যাকে এক দেখায় যে কোনো পুরুষ মোহিত হবে। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আফ্রিদের দিকে ন্যান্সি। আফ্রিদ এক মুহূর্তের জন্য থমকালো, মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। লাল গাল, লাল গাল। কোথাও দেখেছে। হ্যাঁ দেখেছে, একজন বয়স্ক মহিলা লাল গাল। ইয়েস, গট ইট। আফ্রিদের মনে পড়েছে, ধূর্ত মস্তিষ্ক সবটা ক্যাচ করতে পেরেছে। হুঁশ ফিরতেই সরে গেল ন্যান্সি। ভয়ার্ত কণ্ঠে বলল, সরি, আই এম রিয়েলি ভেরি সরি স্যার। আফ্রিদ নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে ন্যান্সির দিকে। ন্যান্সি ঈশানকে দেখে কিঞ্চিত ভরকালো। আপনি এখানে? ঈশান বিভ্রান্তিতে পড়ে গেল। আফ্রিদের কানে ফিসফিসিয়ে বলল, বস, এটাই সেই মেয়ে, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। নামটা শোনা মাত্রই চোখ দুটো বুজে মাস্কের ভেতরেই নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। আফ্রিদের মাস্কে লুকানো মুখখানি দেখতে পেল না ন্যান্সি। হ্যাঁ আমি। আর উনি হচ্ছেন আমাদের বস, যাকে আপনি সেদিন বাঁচিয়েছিলেন। কথাটা শুনে দৃষ্টি ফিরিয়ে আবারও আফ্রিদের দিকে তাকালো ন্যান্সি। ও, আপনি সে? কেমন আছেন আপনি? আফ্রিদ নিশ্চুপ রইল কিনখোয়াত। আই এম অল রাইট, থ্যাংক ইউ মিস ন্যান্সি। মিস অর মিসেস? ন্যান্সি মৃদু স্বরে বলল, মিস। আফ্রিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার ওই চোখের ভাষা বোঝা অতটা সহজ নয়, খুব সহজে তা বোঝা যায় না। নীলাভ রাঙ্গা মণিচোড়ায় দিকে আরও একবার তাকালো ন্যান্সি। এর আগে কখনোই সামনাসামনি নীল চোখের মানুষের সামনে থেকে দেখেনি সে। কেমন যেন বাজ পাখির দৃষ্টি। ওই মণিচোড়ার দিকে তাকিয়ে তাকে বিলাই চোখের লোক বলে আখ্যায়িত করলো ন্যান্সি। মানছে বিলাই চোখ নয়, তবুও ভীষণ মনে ধরছে নামটা। আফ্রিদ নৈষণ্য শব্দে আবারও টেবিলে বসলো। ন্যান্সি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি স্যার, আপনারা যে ভ্যানিলা কেক চাচ্ছেন, ওটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। ওই ফ্লেভারের কেক নেই এখন। আপনারা চাইলে অন্য কিছু ট্রাই করতে পারেন। যতক্ষণ ন্যান্সি কথা বলছিল ততক্ষণ পর্যন্ত ন্যান্সির ঠোঁটের দিকে তাকিয়েছিল আফ্রিদ। আফ্রিদ রাশভারী কণ্ঠে বলল, নো নিড। ন্যান্সির কপালে ভাঁজ পড়ল। তাহলে? নাথিং। কথাটা বলে বেকারি থেকে বেরিয়ে যেতে লাগলো আফ্রিদ। কি একটা ভেবে আবার থামলো। পিছু ঘুরে দেখে গেল গোল করে তাকিয়ে আছে ন্যান্সি। আফ্রিদের মন চাচ্ছে চিৎকার করে বলতে, মাতারি রে, এমনে তাকাইস না, আমার সিস্টেম কারেন্ট বাড়াই বাড়াই করে। ঈশান বেরোতেই যাবে তৎক্ষণাৎ ন্যান্সি তড়িঘড়ি করে শুধায়, আপনাদের বসের শরীর কি আদতেও ঠিক আছে? ঈশান গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, উনি ঠিক আছেন, থ্যাংক ইউ। কথাটা বলে বেরিয়ে গেল ঈশান। ঈশান আর চোখে তাকায় আফ্রিদের দিকে। কি আশ্চর্য ব্যাপার, স্যার নাকি মেয়েদের সামনে ইংরেজি মানছে। গাড়ির কাছে গেছে পৌঁছেই ঈশান দ্বিধা নিয়ে শুধায়, বস, মেয়েটা তো ছিল, কথা বললেন না কেন? আফ্রিদ সহসা একটা গালি ছুঁড়ে দিল। চুপ শালা, আমার হার্টবিট কেমন ফাস্ট চলছে বুঝলি না? ঈশান নাক মুখ কুঁচকে বলল, বস, আপনি এতক্ষণ ধরে একটা গালিও দেননি, কিন্তু এখন? আফ্রিদ একটুখানি ভাব নিয়ে বলল, মেয়ে মানুষ বলে কথা, একটু তো জেন্টালম্যান থাকতেই হবে। ঈশান ফিক করে হেসে ফেলল। মনে মনে বলল, আইসে রে জেন্টালম্যান। জেন্টালম্যান নাকি গ্যালির বক্স? মেক্সিকো সিটির আকাশচুম্বী এক ভবনের কাচঘেরা প্রান্তে বসে আছে মিস্টার মারাকো। বিল্ডিংটা এতটাই উঁচু যে নিচের শহরটাকে মনে হয় যেন ছোট ছোট আলোয় আঁকা এক জীবন্ত চিত্রপট। সেই থাই গ্লাসের উপর থেকে তার চোখ দুটো দেখে চলেছে রাতের শহর। রাতের শহর যেন আলোর গহীন এক স্রোত। গাড়িগুলো ছুটে চলেছে নিচে ধুমধাম, কখনো নিয়ম ভেঙে, কখনো নিখুঁতভাবে। পুরুষটির চোখের সামনে দিয়ে সেই দৃশ্যগুলো হেঁটে যায়, অথচ তার চাহনিতে কোনো উত্তেজনা নেই। তার ডান হাত ধরা এক জ্বলন্ত সিগারেট, আঙ্গুলের ডগায় তা হালকা নাচে বাতাসের তালে। ধোঁয়ার সরু রেখা উঠে গিয়ে মিশে যায় কাচের ভেতরেই, ধীরে টান দেয় ক্লান্ত এক অভ্যস্ত ভঙ্গিতে। একটানে বুক ভরা নিঃশ্বাস যেন হালকা করে সে। পরপর এক সিগারেট শেষ করে নিঃশেষ করে দেয় নিজেকে একটু একটু করে। মার্কোর ডান পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার নাম কার্লোস। মার্কোর ডান হাত সে।
নিঃশব্দ পায়ে সে এগিয়ে এলো, চোখে শ্রদ্ধা আর ভয়ে মিশ্র এক অভিব্যক্তি। তার ডান হাতে ধরা ফোনটা সে একটুখানি ঝুঁকে মাথা নত করে এগিয়ে দিল লোকটার দিকে। সিনিয়র, ইয়োর কল। বস, আপনার কল। মারাকো তখনও জানলার বাইরে তাকিয়ে শেষ টান দিচ্ছিল তার জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা, যেন শহরের অন্ধকারে মিলিয়ে যেতে যেতে কিছু চিহ্ন রেখে গেল নিজের। মারাকো ধীরে সিগারেটটা পায়ের নিচে পিষে ফেলল, তারপর ঘুরে দাঁড়ালো। এই পুরো শহরটায় তার আঙ্গুলের ডগায় চাইলেই নাচাতে পারত, কিন্তু পারছে না একজনের জন্য, যাকে যে কোনোভাবে নিঃশেষ করে দিতে মন চায় মারাকোর। যদি ওই লোকটা না থাকতো তাহলে পুরো শহরটায় তার ইশারায় চলে। চেয়ারটায় গা এলিয়ে বসলো মার্কো। কার্লোস ফোনটা বাড়িয়ে দিল তার দিকে। হ্যালো, মার্কো স্পিকিং। অপর প্রান্তের লোকটা কি বলল তা শুনতে পেল না কার্লোস, তবে এতটুকু বুঝতে পারলো কিছু একটা হয়েছে, যার দরুন মুখোশটি বিবর্ণ হয়ে এসেছে মার্কোর। হোয়াট দ্য ফাক আর ইউ সেইং? ইফ মাদার ফাকার, আই উইল ফাকিং চপ ইউ আপ, অ্যালাইড ইউ সান অফ আ বিচ। এবারেও অপর প্রান্তের কথা শুনতে পেল না কার্লোস, তবে এবারে আর নিজেকে ধরে রাখতে পারল না মার্কো। ফোনটা ছুঁড়ে ফেলল সামনের দেয়ালের দিকে। গুরু গুরু হয়ে গেল ফোনটা। চোয়াল শক্ত হয়ে এলো মার্কোর। যাই প্ল্যান করছে সব নষ্ট করে দিচ্ছে ব্ল্যাডি বিটসটা। নিজের ক্ষমতা দেখাতে পারছে না, মনে হচ্ছে সেই লোকটা বারবার তার ক্ষমতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরো বিশ্বে নিজের রাজ্য চালাতে চাইছে। ভারী চেয়ারে গায়ে হেলান হেলান দিয়ে বসে আছে সেই পুরুষ, চোখে আগুন, কপালে চিন্তার ভাঁজ। আশেপাশে বাতাসও যেন তীব্র উত্তেজনার গন্ধ। কার্লোস এগিয়ে এসে সতর্ক হয়ে শোধায়, বস, হোয়াট হ্যাপেন্ড? মার্কো যেন বিস্ফোরিত হলো হঠাৎ, কণ্ঠস্বর বজ্রের মতো ছড়িয়ে পড়ল ঘরের চার দেয়ালে। কল দ্য হেলিকপ্টার রাইট নাও, আই এম গোয়িং টু বাংলাদেশ। হঠকারী সিদ্ধান্তে কিঞ্চিত অবাক হলো কার্লোস, কিন্তু আগ বাড়িয়ে মার্কোকে কিছু বলার সাহস হলো না তার। বৃষ্টির মধ্যে মধ্যে রাস্তার পাশে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে ন্যান্সি। বাড়িতে যেতে হবে তার। বেকারি থেকে বের হয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে, তার মধ্যেই বৃষ্টিটা বেড়ে গেছে। ন্যান্সি আঁতকে উঠল। এই রাত বিরাতে কিভাবে বাড়িতে যাবে সে? হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টির ছটা এসে ছুঁয়ে গেল ন্যান্সির মুখশ্রী। আকাশের মন খারাপ ছিল যে টুপটাপ করে বৃষ্টি নামছিল শহরের নীরব কোলজুড়ে। সেই বৃষ্টির শব্দে হঠাৎ করে অন্তঃকরণে এক টুকরো আবেগের আলোড়ন জাগে নাজুক সত্তার মেয়েটার। বুকের ভিতর দুরু দুরু কম্পন, যেন বহুদিনের আটকে রাখা অনুভূতি হঠাৎ মুক্তি চাইছে। ন্যান্সি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কেবল আকাশের দিকে তাকিয়ে। মস্তিষ্ক বলছিল, ফিরে যাও ছাউনির নিচে, ভিজে যাবে, কিন্তু মন মন তো বলছিল, আজ একটু নিজের মতো বাঁচো, একটু ভিজে নাও এই ভালোবাসার বৃষ্টিতে। সেই মুহূর্তে সে আর তর্ক করেনি নিজের ভেতরের দ্বন্দ্বের সঙ্গে। হাতের ব্যাগটা ধীরে নামিয়ে রেখে দিল পাশের ব্রেঞ্চে। নিঃশব্দে এগিয়ে গেল সামনের ফাঁকা রাস্তায়। ধীরে ধীরে বৃষ্টির ফোঁটাগুলো নামতে লাগলো তার শরীর জুড়ে। চুল, কপাল, গাল, গলা একের পর এক ছুঁয়ে দিল তাকে। প্রথম স্পর্শে যেন কেঁপে উঠল সে। না ঠান্ডায়, না ভয়েতে, এটা ছিল এক মোহ, এক আনন্দ, এক আর্তসমর্পণ। রাত যেন নিস্তব্ধতায় ডুবে গেছে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দূরের কোনো গাড়ির হেডলাইটের ঝাপসা আলো। ন্যান্সির হারিয়েছে নিজস্ব এক আবেগঘন জগতে। বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল তার আত্মা, ভিজে যাচ্ছিল তার মন। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে ভেসে এলো অচেনা কণ্ঠ, আর সাথে কিছু পায়ের শব্দ। এক ঝাঁক লোক ঘিরে ধরল তাকে। আঁতকে উঠে এক ধাপে পিছিয়ে গেল ন্যান্সি। বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ যেন কানে স্পষ্ট শোনা যায়। একজন ছেলেকে এগিয়ে আসতে দেখে সে গুটিয়ে নেয় নিজেকে, হাত দুটো জড়িয়ে ধরে নিজের শরীর। ছেলেটির ঠোঁটে কুটিল হাসি, কণ্ঠে অবজ্ঞা মেশানো নোংরা দম্ভে বলে ওঠে, কি ব্যাপার সুন্দরী, একা একা রাতে ভেজো, আমাদের সাথেও একটু সময় কাটাও না। শব্দগুলো ছিল বিষাক্ত সাপের মতো, কানে ঢুকেই বিষ ছড়িয়ে দেয় শরীর জুড়ে। গা গলিয়ে ওঠে নাজুক মেয়েটার, যেন এই কাদা জল মাখা রাস্তা থেকেও ঘৃণ্য সেই কথাগুলো। কাপা গলায় সে বলে ওঠে, দূরে থাকুন, আমাকে যেতে দিন বলছি। কিন্তু কে শোনে কার কথা? ছেলেগুলোর চোখে এখন লালসা, তাদের দৃষ্টিতে আগুন জ্বলছে, ভোগের আধিপত্যর আর হিংস্র এক আকাঙ্ক্ষায়।
একজন এগিয়ে এসে তার দিকে হাত বাড়িয়ে ছুঁতে চায় তাকে। সেই মুহূর্তে যেন পানির সমস্ত জোর একত্র করে ছিটকে সরে যায় ন্যান্সি। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ, চোখে জল না, বৃষ্টি তা বোঝা যায় না। দৌড়াতে দৌড়াতে একসময় থামতে হলো ন্যান্সিকে। দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে, আলো এসে পড়ে তার ভিজে পড়া মুখে। সে হাত দুটো দিয়ে চোখ চেপে ধরে, কিন্তু আলোর বিপরীতে গাড়িতে বসে থাকা লোকটার বিলাই নীলাভ চোখজোড়া হঠাৎ কঠিন হয়ে ওঠে। নিস্তব্ধ এই রাতে এক টুকরো আলোর আশা দেখতে পেয়ে হকচকিয়ে গেল ন্যান্সি। এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এ যাত্রায় বেঁচে যাবে। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক পুরুষ। হ্যাঁ, তাকে চেনে ন্যান্সি। এই তো সেই পুরুষ যাকে কিছুদিন পূর্বে বাঁচিয়েছিল ন্যান্সি। পরনে কালো রঙের শার্ট আর তার উপর ওভারকোট রয়েছে। অদ্ভুত সুন্দর লোকটা, কাঁধ ছুঁয়ে নেমে আসা ঢেউ খেলানো কোঁকড়ানো চুল। তার চুলগুলো ঠিক মাঝারি লম্বা না, ছোট না, না একেবারে বড়, তবে ঘন ও প্রাণবন্ত। মাথার সামনের দিক থেকে পেছন দিকে ঝুলে পড়া চুলগুলো তার কপাল ছুঁয়ে যায়। মুখের গড়ন তীক্ষ্ণ, গাল একদম পরিষ্কার, একটুও দাড়ি নেই এবং ভদ্রে আছে এক অদ্ভুত আকর্ষণ। গালের হালকা ছায়া আর ত্বকের বাদামি আভা তাকে আরও পুরুষালী করে তুলেছে। চোয়াল দৃঢ়, যেন ইস্পাতে গঠিত। চোখজোড়া গভীর, যেন কালো পল্লব, আর সবচেয়ে সুন্দর তার নীলভ মণিজোড়া। প্রশস্ত বুক, দৃঢ় বাহু আর সুঠাম পেশি। বুকে পড়ে থাকা গোল সূর্যের মতো ট্যাটুটা উকি দিচ্ছে। অদ্ভুত গোল ট্যাটু, একদম সূর্যের মতো। মাত্রা অতিরিক্ত সুন্দর পুরুষ। লোকটাকে দেখে পিছনে আসা লোকগুলোর কথা ভুলে বসেছে ন্যান্সি। মুখের মাস্কটা ভেতরেই ফেলে এসেছে আফ্রিদ। ন্যান্সিকে দেখে কপালের ভাঁজ পড়ল তার। তিরিক্ষি মেজাজে বলে ওঠে, হোয়াট! কল্পনা থেকে বেরিয়ে এলো ন্যান্সি। ঘেমে একাকার মেয়েটা কাঁপা কাঁপা স্বরে বলল, ওই ওই লোকগুলো আমার পিছু নিয়েছে। ন্যান্সির পিছনে উকি দিল আফ্রিদ। দৌড়ে কিছু লোক এগিয়ে আসছে। আফ্রিদকে দেখে থামলো তাদের পা জোড়া। ওই ভালো চাইলে মেয়েটাকে রাখ আর এখান থেকে বিদায় হ। বিরক্তিতে চ শব্দে আওয়াজ করে আফ্রিদ। অ্যাঞ্জেলিনা, ক্লোজ ইয়োর আইস, কভার ইয়োর ইয়ার্স। আফ্রিদের কথার অর্থ বোধগম্য হলো না ন্যান্সির। অ্যাঞ্জেলিনা, ক্লোজ ইয়োর আইস, কভার ইয়োর ইয়ার্স রাইট নাও। আগামী 10 মিনিট এভাবেই থাকবে। কেঁপে উঠল ন্যান্সি, খিচিয়ে বুঝে নিল আখিদয় আর চেপে ধরে কান দুটো। লোকগুলো তখনও তাকিয়ে আছে আফ্রিদের দিকে। আফ্রিদ মোটেও চায় না অ্যাঞ্জেলিনা তার মুখের চমৎকার ভাষাগুলো শুনে বেহুশ হোক। আফটার অল, মাইয়া মানুষ বলে কথা, জেন্টালম্যান থাকতেই হবে। আফ্রিদ দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ইউ ব্ল্যাডি মাদার ফাকার! তোদের সবগুলো টুনটুনি কেটে আমি কুত্তাকে খাওয়াবো, খানকির বাচ্চারা! আফ্রিদ পকেট থেকে রিভলভারটা বার করতেই ছেলেগুলো আটকে ওঠে। লোকগুলো আর থামে না, দৌড় লাগায় পেছন দিকে। পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করে। ফোনটা গাড়ির ভেতর ফেলে নৈশব্দে এগিয়ে এলো আফ্রিদ। তখনও কাঁপছে ন্যান্সি, চোখ দুটো খুলছে না। চাইছে আরও খিচিয়ে ভেতরে নিয়ে নিতে। আফ্রিদ চায় না এই রমণীর সামনে মুখ খারাপ করতে। ভাষা শুনে যেন অজ্ঞান না হয়। ওষ্ঠ বাঁকিয়ে বাঁকা হাসলো আফ্রিদ। মেয়েটা তার সামনে পিঁপড়ার মতো লাগছে। লম্বাটে আফ্রিদ একটু ঝুঁকে এলো ন্যান্সির মুখপানে। কি জানি কি হলো, ঠোঁট গোল করে ফু দিয়ে পুরো মুখশ্রী জুড়ে ফিসফিসিয়ে বলল, ওপেন ইউর আইস অ্যাঞ্জেলিনা। আঁখি মেলে তাকালো ন্যান্সি। আতঙ্কিত ন্যান্সির ওষ্ঠ কাঁপে। মুখ উঁচিয়ে তাকালো আফ্রিদের মুখপানে। পরক্ষণে পেছন ফিরে তাকালো, নেই কেউ। পালিয়েছে লোকগুলো। আফ্রিদ দীর্ঘশ্বাস ফেলে, পরনের স্যুটটা খুলতে লাগলো। আটকে ওঠে ন্যান্সি। লোকটা কি ওদের একজন? কি করছেন দেখুন, আমি কিন্তু। স্টপ ওভার থিঙ্কিং। আরও একবার কেঁপে ওঠে ন্যান্সি। স্যুটটা নিজের গায়ে আবিষ্কার করলো, চমকে যায়। গেট ইন দ্য কার, আই উইল ড্রপ ইউ। পিটপিট করে চোখে তাকায় ন্যান্সি। অন্তর কাঁপে তার। কম্পিত চিত্র বলে, আমি পারবো, আপনি চলে যান। গেট ইন দ্য কার। তীব্র অধিকারবোধ আর অস্থিরতায় গলার স্বর কাঁপছে আফ্রিদের। তার এই আওয়াজে নাজুক সত্তার মেয়েটার শরীরও এক সশন্ত কাঁপন ছড়িয়ে দিল। ছোট ছোট পা কাঁপতে কাঁপতে গাড়ির আসনে উঠে বসে গেল সে। চোখ ভরা অচেনা ভাব নিয়ে একবার সন্দেহভাজন দৃষ্টিতে তাকালো সেই শ্রুশ্রী মুখবয়ের দিকে। মৃদু আলোর মাঝে ছায়া খুঁজে পেতে চায়, কিন্তু মুহূর্তের মধ্যে ফিরে এলো তার দৃষ্টি, যেন অচেনা সৌন্দর্যের সম্মুখীন হয়ে বিভ্রান্ত হয়ে গেছে মনের গভীরে।
পুরুষটি যার রূপের গভীরতা চোখে মেখেছিল আর চোখে তাকিয়ে আছে অ্যাঞ্জেলিনার দিকে। ওপর তার ভঙ্গিমার বিরক্তি রেশমাত্র নেই। এক কমলতা লুকিয়ে আছে। মেয়েটির নীরবতা আর ভঙ্গুতার যেন এক সূক্ষ্ম সুরের মতো, যা শুধু তীব্র হৃদয়ে উপলব্ধি করতে পারে। মাথা নত করে চুপচাপ বসে থাকা মেয়েটির মধ্যকার অদ্ভুত স্নিগ্ধতা যেন এক অভিজাত নিঃশব্দ চিত্র। আফ্রিদ ওষ্ঠ কামড়ে হাসল। এত লজ্জা লজ্জা লাগে কেন? ন্যান্সি বারংবার আর চোখে তাকিয়েই দেখছে। আফ্রিদের বাজ পাখির দৃষ্টিতে এড়াতে পারল না তা। এই মুহূর্তে আফ্রিদ ইচ্ছে করেই একটা গান ধরে। ऐसे न मुझे तुम देखो, सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। লজ্জায় লাল নীল হওয়ার ভান ধরেছে আফ্রিদ। মনে মনে বলছে, কারেন্ট পাওয়ার এত কম কেন? কিছুদিন পর সিস্টেমে বিদ্যুৎ সংকট দেখা দিবে। থ্যাংক ইউ সাহায্য করার জন্য। আফ্রিদ ভুরু নাচিয়ে বলল, ওয়েলকাম। ন্যান্সি আমতা আমতা করে বলল, আমাকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিবেন প্লিজ। কেন? ন্যান্সি বুঝাবে কি করে রাত বিরাতে কেউ এভাবে দেখলে কি না কি বলবে। না এমনি। আফ্রিদের হার্টবিট এত ফাস্ট চলছে যে নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে। তৎক্ষণাৎ এফএম অন করতে বিশ্রী একটা গান বেজে উঠল। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল ন্যান্সি। তীক্ষ্ণ দৃষ্টিতে হাসিটা দেখে আফ্রিদ, ওই সেমরি, এমনি হাসিস না, না হলে আমার লাইটের সুইচ অন করে দিমু। কথাটা কণ্ঠনালীতে রয়ে গেল। বলতেই পারল না আফ্রিদ এহসান। ন্যান্সিকে পিছু করা ছেলেগুলোকে আটকে রাখা হয়েছে, চোখে রুমাল বাঁধা। খালি ঘর এক ময়দানে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। কিতখোয়ানের মধ্যেই আফ্রিদ এহসান প্রবেশ করল। রেড সাইলেন্স ম্যানর রে। এই হাউস এমন এক জায়গা যেখানে মানুষ একবার প্রবেশ করলে আর ফিরে আসে না। ভেতরে শুধু রক্তাক্ত আর্তনাদ আর মৃত্যু। রেড সাইলেন্স ম্যানর। কাঁপুনি ধরে যায় হাড়ের গভীরে। এক বিশাল পরিত্যক্ত জমির উপর দাঁড়িয়ে আছে এই গা ছমছমে প্রাসাদটি। বাইরের দেয়ালগুলো ধূসর, ধুলোমাখা আর ফাটল ধরা। সময় নিজ হাতে বাড়িয়ে ছুঁয়ে গেছে মৃত্যুর ইতিহাস। বাতাসে ভেসে আসছে স্যাঁতসেঁতে দেয়ালের গন্ধ। প্রাসাদের ঠিক মাঝখানে রয়েছে এক বিরাট ময়দান, চারপাশে ইট পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। ওপরে খোলা আকাশ, কিন্তু সেই আকাশও যেন এখানে রক্তিম হয়ে নামে। এই ময়দানে রয়েছে লোহার তৈরি বিশাল খাঁচা আর সেলেবন্দি কিছু জঙ্গলি কুকুর। তবে তারা সাধারণ কুকুর নয়, উগ্র রক্তপিপাসু প্রশিক্ষিত মানুষ খেকো। তাদের চোখে অনাহারের ক্ষুধা, আর মুখে লেগে আছে আগের শিকারীদের রক্ত। যখন প্রাসাদের বাসিন্দারা কাউকে শাস্তি দেয়, তাকে নিয়ে আসা হয় এই ময়দানে। একবার ছেড়ে দিলে কুকুরগুলো দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই কেবল রক্তের ছিটা আর হাড়গোড় পড়ে থাকে মাঠের এক কোণে। বস, সব কিছু রেডি। উঁচু পাথরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আফ্রিদ এহসান, এক হাতে দেয়ালে ভর করে রাখা, অন্য হাত ধীরে ধীরে বাড়িয়ে দিতেই পাশে থাকা ঈশান মাথা নিচু করে এগিয়ে দেয় জ্বলন্ত সিগারেট। নিঃশব্দে এক দীর্ঘশ্বাস টান দিয়ে ছাড়ে ধোঁয়া। ধোঁয়া যেন আকাশ ছুঁড়ে আবার নেমে আসে প্রাসাদের দেয়ালে। চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই। নিচে ময়দানের পাথুরে মাটিতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন পুরুষ। তাদের চোখের উপর কাপড় বাঁধা, শরীর রক্তাক্ত। মাফিয়া কিং নিচে একবার দৃষ্টি ফেলতে গার্ডরা তাদের আদেশে কাপড় খুলে দেয় বন্দীদের চোখ থেকে। হঠাৎ আলোয় চোখে পড়ে যায় সেই পুরুষ উঁচু থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছে সেই ভয়ঙ্কর চোখে। তার চোখে কোনো আবেগ নেই, আছে তীক্ষ্ণ ঘৃণার পৈশাচিক তৃপ্তির ক্ষুধা। বান্দিরা কেঁপে ওঠে বন্দিরা কেঁপে ওঠে। তাদের সেই ভয় দেখতে দেখতে ঠোঁটের কোণে কিঞ্চিত বাঁক নেয় আফ্রিদের। ঠোঁটে তা কি হাসি, নাকি নিছকই পৈশাচিক আনন্দ? আফ্রিদ হেসে বলল, শালা সাওয়ার নাতিরা, কেমন আসো? লোকগুলো ভয়ে সেটে যায়। আফ্রিদ হাসে। ওদের ভয় পেতে দেখে পৈশাচিক আনন্দ হচ্ছে তার। তার কণ্ঠে বিষের মতো ঘনীভূত আদেশ ছুড়ে দেয়, ঈশান, ছেড়ে দে ব্লাডি মাদার ফাকারগুলো উপর আমার আদুরের কুকুরগুলোকে। ঈশান মাথা নোয়ানো
আদেশ পালন করে। এক ইশারায় গার্ডরা দৌড়ে ময়দান ত্যাগ করে। বন্ধ করে দেয় সমস্ত দরজা, চারিদিকে আটকে যায় পাথরের দেয়াল। উপরে শুধু খোলা আকাশ। ঈশান বোতামে চাপ দিতেই সেলে বন্দি থাকা কুকুরগুলো লোহার গেট খুলে যায়। বিকৃত স্বরে গর্জে ওঠে তারা। চোখে ক্ষুধা, নম্রতা, দাঁতে ঝরে পড়ছে উন্মাদনা, ফেনা আর লালার সঙ্গে মিশে আছে আগের শিকারদের রক্ত। বন্দিরা আর্তনাদ করে ছুটতে শুরু করে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু মাফিয়া কিন্তু করুণা বোঝে না। এক এক করে ছিঁড়ে খায় কুকুরগুলো তাদের হাড় চিবানোর শব্দ দিকবিদিক ছুটাছুটি কেউ ধরা পড়ে কয়েক সেকেন্ডের, কেউ একটু সময় পায়, কেউ শেষ বাঁচে না কেউই। উঁচু থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে ঠান্ডা দৃষ্টিতে সেই পুরুষ ব্লাডি বেস্ট অপরাধ জগতের নির্মমতার মুখ। আমি তৃপ্তি পাই রক্ত দেখে, বিশেষ করে তোদের রক্ত দেখে, যারা অ্যাঞ্জেলিনাকে বাজে নজরে দেখে। মাদার ফাকরের দল। সিগারেট ফেলে সামনের দিকে এগোতে লাগলো আফরিদ। চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। ঈশান, কল দ্য হেলিকপ্টার রাইট নাও। ওকে বস, কিন্তু যাচ্ছেন কোথায়? আফরিদ ৩২ পাটি দাঁত দেখিয়ে বলল, বিদেশি মাল খেতে। ঈশান দ্রুত হেলিকপ্টার খবর দিল, এই মুহূর্তে তার প্যালেসে যাওয়া প্রয়োজন। বিছানায় এক কোণে বসে আছে ন্যান্সি, তার ঠিক সামনেই মোড়ায় বসে আছে তন্নি। তন্নির চুলে তেল লাগিয়ে দিচ্ছে ন্যান্সি। চুলগুলো কেমন রুক্ষ হয়ে আছে। বড় বিতৃষ্ণা নিয়ে বলল, চুলগুলোর কি অবস্থা করে রেখেছিস? তন্নি ভাবনায় মগ্ন। আজ দুপুরে একটা লোক এসেছিল বাড়ির পেছনে। লোকটাকে যেন এর আগেও কোথাও একটা দেখেছে সে। কিরে, কি ভাবছিস? ঘোর কাটল তন্নির। আচ্ছা আপু, রাতে যে ওই তোমাকে কালো গাড়ি করে বাড়িতে নামিয়ে দিয়ে গেল, লোকটা কে গো? ন্যান্সি চমকালো। শুকনো ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে নিল। রাতের কথাটা এখনো মনে আছে তার। ওই লম্বাটে পুরুষ, সুশ্রী মুখখানি, সবটাই কেমন ঘোর লাগার মতো। ন্যান্সিকে চুপ থাকতে দেখে তম্বি মাথা ঘুরে তাকালো। কি হলো, চুপ কেন তুমি? ন্যান্সি আনমনা হয়ে বলল, একটা বিপদে পড়েছিলাম, ওই লোকটাই হেল্প করেছিল। তন্নি ছন্ট করে জবাব দিল, ও আচ্ছা, আমি আরও ভাবলাম তুমি প্রেম টেম করছো নাকি। দৃষ্টিজোড়া সুচলো হয়ে এলো ন্যান্সির। শতপৃষ্ঠ কণ্ঠে বলল, তা এটা মনে হওয়ার কারণ? ঠোঁট টিপে হেসে ফেলে তন্নি। না, আমি তো অবাক হয়েছিলাম, মনে হচ্ছিল ভীতু ন্যান্সি আপুও প্রেম করছে শেষমেশ। সহসা তন্নির কান টেনে ধরল ন্যান্সি। বেশি পাকা পাকা কথা বলছিস আজকাল। তন্নি ব্যথাতুর কণ্ঠে বলল, ছাড়ো, লাগছে। ন্যান্সি ছেড়ে দিল, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। এগিয়ে গেল জানালার কাছে। বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই প্রথম মনটা কেমন উসখুস করছে তার। চলবে ইনশাআল্লাহ।